আমাদের আজকের আলোচনা বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে। বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু ওয়ার্ল্ড স্টেজে কোনোদিন ভালো তেমন ফল করতে পারেনি। ইন্টারন্যাশনালি তাদের যে সমস্ত ঘরোয়া সিরিজ থাকে সেখানে দু একবার তারা চমক দেখালেও তারা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কোনো বড় ট্রফিতে তেমনভাবে কিন্তু প্রভাব ফেলতে পারেনি। এবং এই দলের কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট হচ্ছে তাদের ফ্যানেদের থেকে আসে। তাদের ফ্যানেরা কিন্তু এই ক্রিকেট নিয়ে খুব আবেগপ্রবণ এবং তারা কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় অলমোস্ট ট্রাভেল করে তাদের দলকে সাপোর্ট করে ইভেন আফটার এতবার হারার পরেও। ইভেন তারা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তাদের প্লেয়ারদেরকে, তাদের দেশকে, তাদের দলকে কন্টিনিউ সাপোর্ট করে, কিন্তু তারপরেও এই দেশের কিন্তু সেরকম কোনো ট্রফি আসে না। আসুন এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব, কিন্তু আলোচনা শুরুর আগে আগে আমাদের জেনে নিতে হবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসটা কেমন ছিল, সেখান থেকে আমরা হয়তো আলোচনা পাবো। আগে আমাদেরকে জানতে হবে বাংলাদেশ ক্রিকেট নিজেদের যাত্রা শুরু করেছিল স্বাধীনতার পর। 1971 সালের আগে পূর্ব পাকিস্তানের দল হয়ে পাকিস্তানিরা ঘরোয়া টুর্নামেন্ট খেলতো, কিন্তু স্বাধীনতার পর 1977 সালে বাংলাদেশ আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার হয়ে খেলা শুরু করে এবং সেই সময় থেকে তারা ইন্টারন্যাশনাল লেভেলের জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু করে। এরপর কিন্তু তাদের আর্লি ডেজ খুব একটা খারাপ ছিল না, তাদের আর্লি ডেজ কিন্তু খুব ভালো ছিল। 1979 সালে বাংলাদেশ আইসিসি ট্রফিতে প্রথমবার অংশগ্রহণ করে, যদিও প্রথমবার তারা গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায়। এই টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য ফার্স্ট পদক্ষেপ ছিল। 1986 সালে বাংলাদেশ প্রথমবার ওয়ানডে ম্যাচ খেলে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর 1997 সালে আইসিসি ট্রফি জিতে 1999 বিশ্বকাপে খেলার কিন্তু যে যোগ্যতা, যে এলিজিবিলিটি, সেটা কিন্তু বাংলাদেশ অর্জন করে। এই বিশ্বকাপে তারা প্রথমবার পাকিস্তানের মতো শক্তিশালী দল, সেই সময়ের পাকিস্তান কিন্তু অন্য লেভেলের দল ছিল, তাদেরকে তারা হারিয়ে দিয়েছিল এবং একটা চমক সৃষ্টি করেছিল রীতিমতো বলা যেতে পারে। 2000 সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলার কিন্তু যে এলিজিবিলিটি সেটা কিন্তু পার করে। ভারতের বিপক্ষে তারা প্রথম টেস্ট খেলে, কিন্তু টেস্ট ক্রিকেটে তাদের যে আর্লি ডেজ সেটা খুব একটা ভালো ছিল না। এটা জেনারেলি হয়, আমরা দেখি যে ছোট ফরম্যাটে যে সমস্ত টিমগুলো থাকে তারা কিন্তু বেটার পারফরমেন্স করতে পারে। যখনই ফরম্যাট বড় হয় তখন কিন্তু টিমের মধ্যে যে ডিফারেন্সিয়েটটা সেটা কিন্তু হয় এবং তখন পারফরমেন্স অতটা ভালো আমরা পাই না। এটা কিন্তু প্রত্যেকটা দেশেরই হয় এবং ডেভেলপমেন্টে একটু টাইম লাগে। টেস্ট ক্রিকেটের তাদের যে প্রথম জয়টা ছিল সেটা কিন্তু 2005-এ তারা পায় জিম্বাবুয়ের বিরুদ্ধে। 2005-এর জিম্বাবুয়ে কিন্তু খুব খারাপ দল ছিল না, এটা কিন্তু প্রসঙ্গত বলে রাখা দরকার। ওয়ানডেতে তাদের সবচেয়ে বড় সাফল্য আসে 2004 সালে, যখন তারা জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম জয় পায়। 1999 বিশ্বকাপের পর তারা কিন্তু প্রথম জয় পায় 2004 সালে। তাহলে ভাবতে হবে ওয়ানডেতেও কিন্তু তারা কন্টিনিউয়াস বেসিসে স্ট্রাগল করছিল যতটা টাইম তারা কিন্তু খেলেছে 1999-এর পর থেকে। এবং 2015 সালে তারা কিন্তু একটা ল্যান্ডমার্ক তৈরি করে অস্ট্রেলিয়াতে, যখন তারা ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারায় ওয়ার্ল্ড কাপে এবং তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। এটা কিন্তু একটা এপিক ব্যাপার ছিল বাংলাদেশের এবং আমরা সবাই ভেবেছিলাম এটা প্রবাবলি দ্য মোমেন্ট যখন কিন্তু বাংলাদেশের রাইজ হচ্ছে, কিন্তু সেটা কিন্তু হয় না, তারপরেও থেমে যায়। এবার যদি আমরা আন্তর্জাতিক টি-20-র ব্যাপারটা জেনে নিই, 2006 সালে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে। তবে এই মানে ফরম্যাটেও তাদের যে পারফরমেন্স খুব কনসিস্টেন্ট সেটা বলা চলে না, কখনো তারা ভালো খেলে, কখনো আবার তারা খারাপও খেলে। এক সময় তাদেরকে আমরা এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল হিসাবে কনসিডার করতাম, কিন্তু এখন তারা হয়তো সবচেয়ে শেষ পজিশনে চলে গেছে। যদি আমরা অ্যাচিভমেন্ট দেখি, বাংলাদেশের অ্যাচিভমেন্ট টিল নাও 2024 অবধি যদি আমরা দেখি, বাংলাদেশ 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছিল, এটা কিন্তু তাদের জন্য একটা বড় জিনিস। এবং তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে রিপ্লেস করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এটাও কিন্তু একটা ভাববার ব্যাপার। 2019 সালে আয়ারল্যান্ড ট্রাই সিরিজ নেশন যেটা হয় সেটা জিতে মাল্টি টিম টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। বড় মঞ্চে যদিও তাদের পারফরমেন্স খুব একটা ভালো নয়। 2024 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ 150টি টেস্টের মধ্যে মাত্র 22টি জিতেছে। ওডিআইতে তাদের ম্যাচের সংখ্যা 444 এবং তাদের 160টিতে জয় আছে, এবং টি-20তে তারা 182টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 71টি জিতেছে। কিন্তু র্যাঙ্কিংয়ে তারা এখনও টেস্টে 9 নম্বরে, ওডিআইতে 8 নম্বরে এবং টি-20তে 9 নম্বরে অবস্থান করছে। দেখা যাচ্ছে কিছু উল্লেখযোগ্য জায়গায় তাদের জয় থাকলেও তারা কিন্তু মেজরিটি অফ দ্য মুমেন্টসে ফেলই করেছে।
তাদের যে ব্যাপারটা, এর মেন কারণটা কি আমাদেরকে এটা জানতে হবে। মেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো পয়েন্ট হয়, সেটা হচ্ছে কিছু কিছু সিনিয়র প্লেয়ারদের ওপর তাদের যে অতি নির্ভরশীলতা, সেটা কিন্তু তাদের মেন ফলব্যাকের কারণ। তার কারণ হচ্ছে তারা ইন্ডিভিজুয়ালকে সবসময় কিন্তু উপরে রাখে। যদি আপনারা দেখেন সাকিবুল হাসান, মুশফিকুর রহিম এবং কিছুটা ক্ষেত্রে আমরা তামিম ইকবালকেও ধরতে পারি, তারা কিন্তু অনেক বছর হয়ে বাংলাদেশের জন্য খেলছে, বাংলাদেশের হয়ে সার্ভ করছে, সেটা ভালো। তবে অতিরিক্ত তাদের উপর নির্ভর হওয়ার কারণে তারা কিন্তু প্রপার ইয়াং প্লেয়ার ফাইন্ড করতে পারেনি, এটাও কিন্তু একটা ভাববার ব্যাপার। আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, একটা খুব ভালো এক্সাম্পল। 2015 সালের বিশ্বকাপ, বলেইছি আগে যে বাংলাদেশ কিন্তু একটা ভালো খেলা দেখিয়েছিল এবং তারা ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছিল। সেই বিশ্বকাপে তাদের জন্য সবচেয়ে ভালো রান স্কোরার কে ছিল জানেন? মোহাম্মদুল্লাহ রিয়াদ। মোহাম্মদুল্লাহ রিয়াদ সেই বিশ্বকাপে প্রথমে 4 নম্বর, তারপর তাকে 3 নম্বর পজিশনে খেলানো হয় এবং সে 2টি সেঞ্চুরি মারে এবং তারপর সে বাংলাদেশ টিমকে একটা আলাদা মাত্রায় নিয়ে যায়। কিন্তু তারপর কি হলো? 2015 বিশ্বকাপের পরে কি হলো? মোহাম্মদুল্লাহ রিয়াদের জায়গাটা কিন্তু চলে যায়। 2015 বিশ্বকাপের ঠিক পরেই যে বাংলাদেশের টিম ব্যাটিং লাইন আপটা ছিল, সেখানে কিন্তু মোহাম্মদুল্লাহ 3 নম্বরে বেটার পারফরমেন্স করায় তাকে নামিয়ে দেওয়া হয় 6 নম্বরে কি 5 নম্বরে, তাকে নিচে লোয়ার ডাউন দ্য অর্ডার খেলানো হয় এবং 3 নম্বর পজিশনটা কিন্তু 2019 বিশ্বকাপের জন্য চলে যায় সাকিব আল হাসানের কাছে, জাস্ট বিকজ অফ, কারণ সাকিব আল হাসান বোর্ডের কাছে বলেছিল আমি 3 নম্বরে ব্যাট করতে চাই। 2019-এ কিন্তু সাকিব আল হাসানও 3 নম্বরে বেটার পারফর্ম করে, বাট মোহাম্মদুল্লাহ রিয়াদ, যে কিনা 2015 সালে 3 নম্বরে বেটার পারফরমেন্স করেছিল, তার কিন্তু কেরিয়ারে ডাউনফল শুরু হয়ে যায় যখন থেকে সে লোয়ার ডাউন দ্য অর্ডারে খেলতে যায়। শুধুমাত্র ওয়ানডেতে নয়, তাকে টেস্ট ক্রিকেটেও, এই T20 ক্রিকেটেও তাকে কিন্তু লোয়ার ডাউন দ্য অর্ডারেই খেলানো শুরু হয় এবং সেখান থেকে কিন্তু মোহাম্মদুল্লাহ রিয়াদ আর কোনোদিনই ফিরে আসতে পারেনি সেরকম ফর্মে, কারণ তার হয়তো খেলাটা সুইটেবল ছিল 3 নম্বরের জন্য। সে কিন্তু যখন থেকে নিচে নেমে যায় তখন থেকে কিন্তু তার কেরিয়ারেরও একটা ডাউনফল শুরু হয়। অপরদিকে সাকিব সাকিব কিন্তু বহুদিন ধরে বাংলাদেশের হয়ে সার্ভ করছে, কিন্তু তার সুবিধা মতো ক্রিকেট বোর্ডও তাকে পজিশনও দেয়, কিন্তু তার যে পারফরমেন্সের জোরে সে বাংলাদেশকে খুব একটা উঁচু অ্যাচিভমেন্টে নিয়ে যেতে পেরেছে সেটা কিন্তু নয়। যদিও তিনি কিন্তু নিজে ওডিআই যে অলরাউন্ডার র্যাঙ্কিং হয়, টোটাল যে অলরাউন্ডার, সেখানে কিন্তু দীর্ঘদিন 1 নম্বরে বিরাজমান ছিলেন, কিন্তু তা সত্ত্বেও সে বাংলাদেশ ক্রিকেটকে অ্যাজ আ টিম অনেকটা ওপরে কিন্তু নিয়ে যেতে পারে না। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে সিনিয়র প্লেয়াররা অভিজ্ঞতা, যে মানে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু দলের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু যখন সেটা দলের জন্য একটা ক্ষতি করতে পারে তখন কিন্তু সেটা মেনে নেওয়া যায় না। আপনাদেরকে প্রপার ইয়াং প্লেয়ার এবং বড় প্লেয়ার দুজোকে সমন্বয় করিয়ে তার প্লেইং 11 বানিয়ে কিন্তু খেলাতে হয় এবং পজিশন, যে পজিশনের জন্য সুইটেবল তাই কিন্তু সেই পজিশনে সবসময় খেলানো উচিত, কারণ প্রিফারেন্সকে এখানে জায়গা দিলে দলেরই কিন্তু আখেরে ক্ষতিটা হয়। আপনি যদি দেখেন বাংলাদেশের যে অনূর্ধ্ব 19 দল, মানে আন্ডার 19 দল 2020 সালে বিশ্বকাপ জিতেছিল এবং এই সাফল্য কিন্তু, মানে যে এই যে ইয়াং প্লেয়ারের একটা ব্রিগেড আমরা কিন্তু ভেবেছিলাম বাংলাদেশের জন্য তৈরি আছে, কিন্তু সেই খেলোয়াড়রা আজ কোথায় সেটাও কিন্তু আমাদের কাছে একটা বড় প্রশ্ন। কেন তারা ধারাবাহিকভাবে জাতীয় দলের সুযোগ পায় না? এবার আপনি ভাববেন আফিফ হোসেন, নাইম শেখ, শামীম হোসেন, তরুণ খেলোয়াড়দের কিন্তু অনেক নিয়ে আসা হয়েছে, কিন্তু ম্যাচ খারাপ খেলেই তাদের বাদ দিয়ে তাদের কিন্তু মানসিকতা ভেঙে দেওয়া হয়। আরেকটা জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই ব্যক্তিত্ব বড় ব্যাপারটা। সাকিব আল হাসান বারবার কিন্তু বিতর্কে জড়িয়েছে, কিন্তু তারপরেও তাকে দলে রাখা হয়েছে, কারণ তিনি দলের সেরা খেলোয়াড়। এই মানসিকতা যে দলের ক্ষতি করে সেটা কিন্তু বোঝার দরকার। মানে নিজেদের, অনেক সময় সিনিয়র খেলোয়াড়রা নিজেদের সুবিধার জন্য দল কিংবা কোচিং স্টাফের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে। ক্রিকেট একটা টিম গেম, এখানে ব্যক্তিগত স্বার্থকে দলের স্বার্থের উপরে রাখলে কখনোই কিন্তু অ্যাজ আ টিম কখনো আপনি বেটার পারফরমেন্স করতে পারবেন না। বড় টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফরমেন্স বরাবরই হতাশাজনক। তারা ম্যাচের গুরুত্বপূর্ণ মুমেন্টে তারা কিন্তু ভেঙে পড়ে। 2016-র যদি T20 বিশ্বকাপটা আপনি দেখেন, ভারতের বিরুদ্ধেই সেই ম্যাচটা ছিল, যেখানে 2 রান দরকার ছিল, কিন্তু মোহাম্মদুল্লাহ ও মুশফিকুর রহিম কিন্তু যে উইনিং শট নেওয়ার চেষ্টাটা করলো, সেখানে কিন্তু তারা কন্টিনিউ বেসিসে টিমকে লেট ডাউন করলো এবং টিম MS ধোনির একটা মাস্টার ফুল, মানে মাইন্ডসেট এবং মাস্টারফুল রান আউটের ফলে হেরে গেল T20 বিশ্বকাপ থেকে। কিন্তু এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। নিধাস ট্রফির ফাইনালটা কোনোভাবে ভুলবেন না, বাংলাদেশের একদম পকেটে ছিল ম্যাচটা, তারপরেই 1 ওভারে রুবেল হোসেন এবং তার পরের ওভারে সৌম্য সরকারকে দীনেশ কার্তিক একা নিজের দায়িত্বে বাংলাদেশকে কিন্তু হারিয়ে দেয়। তো এটা বুঝতে হবে যে তারা নার্ভ কন্ট্রোল বা টেম্পারামেন্ট কন্ট্রোল কিন্তু তারা গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে করতে পারে না।
এবার আপনাদেরকে বলি বাংলাদেশের কিন্তু যে অ্যাচিভমেন্ট সেটাও কিন্তু যে খুব বেশি সেটা নয়, সেটা কিন্তু তাদের খুবই লিমিটেড, কিন্তু তারা কন্টিনিউয়াস বেসিসে যে ইয়াং প্লেয়ারের ওপর ইনভেস্টমেন্ট সেটা কিন্তু করে না। তাদের পক্ষে তারা যত পারে যে ব্যাক থেকে যারা সিনিয়র প্লেয়ার তাদেরকে বারবার দলে ফিরিয়ে আনে, বারবার দলে ফিরিয়ে আনে, এবং সিনিয়রদের ওপর এত বড় নির্ভর, যার ফলে কিন্তু বাংলাদেশ কখনোই এগোতে পারে না। সামনে অনেক ট্রফি আছে, কিন্তু সেখানে আই হোপ তারা আবার সিনিয়রদের পিছনেই যাবে। এমনকি আপনাদের এটা মাথায় রাখতে হবে, এই ধরনের মানে দল যদি আপনারা নির্বাচন করেন তাহলে কিন্তু কখনোই মাঠে অন গ্রাউন্ড তাদের পক্ষে ভালো পারফরমেন্স আনা সম্ভব নয়। এর মধ্যে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ডও ছিল, আপনাকে মাথায় রাখতে হবে। সেই গোল্ডেন পিরিয়ডটা ছিল যখন মাশরাফি মুর্তজা ক্যাপ্টেন ছিল বাংলাদেশ টিমে। মাশরাফি মুর্তজার এমন একজন ক্যাপ্টেন ছিল যার আন্ডারে কিন্তু আমি অন্তত মনে করি বাংলাদেশ ক্রিকেট যে টিমটা ছিল তারা কন্টিনিউয়াস টিম বেসিসে খেলতো, তারা একটা একজুট হয়ে টিম হয়ে খেলতো। কিন্তু মাশরাফি মুর্তজা যাওয়ার পরে বা মাশরাফি মুর্তজার আগে কিন্তু তাদের মধ্যে কখনো এতটা মতলব টিম যে গেম সেটা কিন্তু আমরা কখনো দেখতে পারিনি। আফটার অল ক্রিকেট কিন্তু একটা টিম গেম, টিমের সবাই যতক্ষণ না একসাথে পারফর্ম করবে ততক্ষণ কিন্তু আপনি জিততে পারবেন না। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে আপনি একটা হয়তো ম্যাচ জিতে গেলেন, সেটাতে সবার চমক লাগতে পারে, কিন্তু কোনো বড় ট্রফি জেতার জন্য, কোনো বড় কাপ জেতার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা প্রপার টিম ওয়েতে গেমটা খেলতে হবে। এক্ষেত্রে আমি বলবো মাশরাফির ক্যাপ্টেন্সি কিন্তু বাংলাদেশের জন্য একটা পজিটিভ। তাদের কিন্তু দরকার মাশরাফি মুর্তজার মতো একটা ক্যাপ্টেন তৈরি করা, এবং সেটা ইয়াং প্লেয়ারের ওপর ইনভেস্ট করে তৈরি করা, নাকি আবার পুরোনো দিন থেকে আমরা তামিম ইকবাল সাকিব আল হাসানকে ফিরিয়ে আনলাম, এনে তাদেরকেই আবার ক্যাপ্টেনশিপ দিলাম, এইভাবে না। বর্তমানে নাজমুল হোসেন শান্ত কিন্তু ক্যাপ্টেনশিপের ভার সামলাচ্ছেন, এবং দেখবার বিষয় বাংলাদেশ ক্রিকেটকে তিনি কোন উঁচুতে নিয়ে যেতে পারেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন। এরকম ফ্যাক্টসফুল ক্রিকেট নিয়ে ভিডিও কিন্তু এই চ্যানেলে আসে। কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট নিয়ে, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার সকল বন্ধু বান্ধবদের সাথে, বাংলাদেশ ফ্যানেদের সাথে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি ক্রিকেট নিয়ে আপনাদের ভিডিও ভালো লাগে, ক্রিকেটের ডেলি কভারেজ ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে যে শর্ট সেকশন আছে সেখানে কিন্তু যান। শর্ট সেকশনে কিন্তু ডেলি বেসিসে ভিডিও দেওয়া হয়, ডেলি বেসিসে ক্রিকেটের নিউজ আপডেট করা হয়, বিশেষ করে ইন্ডিয়ান ক্রিকেটের ওপর। এবং আপনাদেরকে বলে রাখি এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, এবং করলে আপনাদের এটাই সুবিধা হবে যে ক্রিকেটের রেগুলার আপডেটস, ক্রিকেট নিয়ে রিভিউ, স্কোয়াড রিভিউ, সিরিজ রিভিউ, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেটার কভারেজ কিন্তু আপনারা এই চ্যানেলে পাবেন। এই বলে আপনাকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।